এপিসোড 16 এর শুরুতেই আমরা জানতে পারি যে মিস্টার ইয়ানি আসলে তাদের গেম এতদিন দেখছিল আর তিনি এই কোম্পানির বস। এটা জানতে পারার পরে তারা তাকে সব রকম প্রুফ দেখায় যেগুলো তাদের কাছে ছিল। তখন মিস্টার ইয়ান তাদেরকে বলে, এত বছরে এই প্রথমবার কোনো প্লেয়ার আমার সাথে দেখা করতে পারলো, বিষয়টা বেশ ইমপ্রেসিভ। তোমরা আমার কাছে কি চাও? তখন চুনিও তাকে বলে, বিষয়টা খুবই সিম্পল, আমাদের বন্ধুদেরকে ফিরিয়ে দিন এবং আমাদেরকে এই গেম থেকে মুক্ত করুন। তারা এসব কথা বলছিল তখন লেই সেই টেবিলে রাখা একটা ছবির দিকে বারবার তাকাচ্ছিল। মিস্টার ইয়ান তাদেরকে বলে, এই পর্যন্ত আসার পরে আমার মনে হচ্ছে তোমরা আমাকে ছাড়াই এই গেমটা খেলতে পারবে। এটা শুনে বাওয়ান তাকে প্রশ্ন করে, আমার সন্দেহ হচ্ছে আপনি এই কোম্পানির মালিক সত্যি কিনা। এটা শোনার পর মিস্টার ইয়ান তাদেরকে সেই ভয়েসে কথা বলে শোনায় যে ভয়েসটা তারা এতদিন কলে শুনতে পেত, আর তাদের বিশ্বাস হয় যে ইনি আসলে তিয়ানজিন কোম্পানির বস। তখন মিস্টার ইয়ান তাদেরকে তার পুরো নাম বলে। তার পুরো নাম ছিল ইয়ান মিনলিয়াং। এসব কিছু জানার পরে চুনিও তাকে প্রশ্ন করে, তাহলে সে কেন সাধারণ এমপ্লয়ের মতো পোশাক পরিধান করত। তখন মিস্টার ইয়ান তাদেরকে বলে, আমি কিছু জিনিস নিজে করতে বেশি পছন্দ করি এবং গেমের ভেতরে কিছু জিনিস ছিল যেগুলো আমি নিজেই করতে পছন্দ করতাম। এরপর তারা সবাই একে একে প্রশ্ন করতে থাকে আর তার সাথে কথা বলতে শুরু করে। তখন মিস্টার ইয়ান তাদেরকে বলে, তোমরা কি এটা মনে করো না যে এই গেমটা বেশ রোমাঞ্চকর এবং উত্তেজনায় পূর্ণ? সবাই অনুভব করতে পারে একটি সম্পূর্ণ ভিন্ন জীবন। যারা এই গেমটাতে নতুন প্রবেশ করবে তারা অনুভব করতে পারে যে এটি একটি জাদুকরী নতুন বিশ্ব। আমি যেই নতুন দুনিয়া তৈরি করতে চাই সবাই এর স্টার্টিং লাইনে আছে। শুধুমাত্র যারা যথেষ্ট স্মার্ট এবং যথেষ্ট সাহসী তারাই এটাতে টিকে যেতে পারবে। এটা শুনে লেই তাকে বলে, কারোর অধিকার নেই কারোর ভাগ্য নির্ধারণ করার। তখন মিস্টার ইয়ান তাকে বলে, আপনি আমার এই পরীক্ষার অর্থ দেখতে পাচ্ছেন না। অবশ্যই এটা আশ্চর্যজনক নয়। এরপর সে তাদেরকে বলে আগামীকাল পর্যন্ত তারা অপেক্ষা করতে পারবে কিনা, এরপরেই তারা হয়তো সত্যটা জানতে পারবে। কিন্তু চুনিও তার এই কথায় গুরুত্ব দেয় না আর তাকে বলে, আমরা এত কিছু জানতে চাই না, আমরা শুধু এই গেম থেকে বেরিয়ে যেতে চাই আর আমাদের বন্ধুদের জ্ঞান ফিরিয়ে দিতে হবে। এটা শুনে মিস্টার ইয়ান তাদেরকে বলে, ঠিক আছে, 2 দিনের মধ্যে যদি তোমরা তোমাদের মাথার চিপ বের করে ফেলতে পারো তাহলে আমি তোমাদের বন্ধুদের জ্ঞান ফিরিয়ে দিব। এটা শুনে তো তারা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা ভাবতেই পারেনি যে এত সহজে তাদের কথা সে মেনে নেবে। এরপর তারা সবাই সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই চুনিও আবার সেই লোকটিকে দেখতে পায় যাকে আমি এই ড্রামার শুরুতেই নাম দিয়েছিলাম জিনু, এবং গেমের শুরুতেই তাকে সেই 19 ফ্লোরে প্রথম দেখা গিয়েছিল। তাকে দেখার সাথে সাথেই লেই তার কাছে যায় আর তাকে প্রশ্ন করতে শুরু করে। গেমের শুরুতেই সেই 19 ফ্লোরে তাকে দেখা যায় এবং এই গেমের প্রথম দিকেই তাকে মেরে ফেলা হয়। সে এই সব কিছুর বিষয়ে তাকে প্রশ্ন করছিল। তখন সে তাদেরকে বলে সে এইসব ব্যাপারে কিছুই জানে না, কারণ সে কিছুদিন আগে অনেক অসুস্থ হয়ে পড়েছিল আর অসুস্থ থাকাকালীন কি ঘটেছে তার সেসব কিছু মনেও নেই, আর সে এই সব বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসাও করেনি এবং এই গেমের ভেতরে কি হয় এই ব্যাপারেও সে কিছুই জানে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে তারা সবাই গেটের কাছে চলে আসে। সেখানে আসার পর লেই বাওয়ান আর সুবিনকে বলে তাদেরকে সেখান থেকে চলে যেতে, কারণ চুনিওর সাথে তার কিছু কথা বলার আছে। এটা শোনার পর তারা দুজন তো মনে মনে অন্য কিছু ভাবছিল এবং তাদেরকে নিয়ে মজা করছিল। এরপরে তারা দুজন তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লেই চুনিওকে বলে, তুমি তো জানোই আমি মাইক্রোটেক কোম্পানিতে চুক্তি স্বাক্ষর করতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমি মিস্টার নিয়ানের কেবিনে একটা গ্রুপ ফটো দেখেছি যেটাতে মিস্টার ইয়ানও ছিল। আমার মনে হয় মিস্টার নিয়ান আর মিস্টার ইয়ান খুব ঘনিষ্ঠ বন্ধু। এটা শোনার পর চুনিও তাকে বলে, আমার মনে হচ্ছে তারা দুজন একসাথে মিলেই এই বিজনেসটা চালাচ্ছে। তখন লেই তাকে বলে, তুমি ঠিকই ধরেছো, কিন্তু এর ওপরে তোমার বাবা ছিলেন মাইক্রোটেকের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। এটা শুনে তো চুনিও অনেক বেশি অবাক হয়ে যায় আর লেইকে নিয়ে তার বাবাকে খুঁজতে চলে যায়। পরের সিনে মিস্টার ইয়ান এবং তার ম্যানেজারকে দেখি। তার ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে, আমরা কি সত্যি তাদের চিপগুলো বের করে ফেলবো? তখন মিস্টার ইয়ান তার এই প্রশ্ন ইগনোর করে এবং তাকে প্রশ্ন করে, তুমি বলেছিলে গেম আপডেট করার সময় কোনো একটা সমস্যা খুঁজে পেয়েছো, সেটা কি? তখন সে তাকে জানায় এই প্লেয়ারদের তথ্য। এটা শোনার পর মিস্টার ইয়ান তাকে বলে, আমাদের এখন এই খেলার ধরন চেঞ্জ করতে হবে, একে অপরকে মারার মধ্যে কোনো মজা নেই। এর মানে তো আমরা বুঝতেই পারছি যে এই গেমটা সামনে গিয়ে আরো বেশি ভয়ঙ্কর হতে চলেছে। এরপর সে তাদের গেমটা শুরু থেকে আবার ভালোভাবে দেখতে শুরু করে। অন্যদিকে চুনিও আর লেইকে দেখি। চুনিও তাকে নিয়ে তার বাবা যেখানে থাকে সেখানে যায়। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে ফ্ল্যাটে তার বাবা থাকে সেই ফ্ল্যাটের
সব কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলা। মনে হচ্ছিল যেন কেউ এখানে এসেছে এবং সবকিছু লন্ডভন্ড করে রেখেছে। লেই এই সব কিছু দেখে অবাক হয়, কিন্তু চুনিও একটুও অবাক হয় না। এরপর তারা দুজন মিলে সেখানে কিছু প্রমাণ খুঁজতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিছুই খুঁজে পায় না, যার কারণে তারা সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন চুনিও দেখতে পায় সেখানে তার ছোটবেলার ফ্যামিলি ফটো রাখা আছে। সে ওইটা দেখছিল। তখন লেই তাকে বলে, তুমি ছোটবেলায় অনেক হাসতে, এখনকার চেয়েও অনেক বেশি হাসতে তুমি। এটা শুনে চুনিও সেই ছবিটা সেখানেই রেখে দেয়। তখন লেই তাকে বলে সেই ছবিটা তাকে সঙ্গে করে নিয়ে যেতে। এটা শুনে চুনিও একটু ইতস্তত বোধ করছিল, কিন্তু তারপরেও সে ওই ছবিটা তার সাথে নিয়ে নেয়। পরের সিনে দেখি সুবিনের কাছে চেনজি এবং তার ফ্রেন্ড আসে। তারা সুবিনকে বলে একটা জবের জন্য তার লাইভ স্ট্রিমে প্রচার করতে। এটা শুনে সুবিন একটু নার্ভাস ফিল করে আর রাজি হয় না, কারণ এই ধরনের প্রচার যদি দর্শকদের ভালো না লাগে তাহলে সবাই তাকে আনফলো করে দিতে পারে। এটা শোনার পর তারা সিনিয়র হিসেবে তার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে। তাদের কথা শুনে সুবিন তাদেরকে বলে, ঠিক আছে, যদি খাবার দাবার নিয়ে কোনো কিছু হয় তাহলে আমি ভেবে দেখব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তার এইসব কথা শুনে চেনজির তো মনে মনে রাগ হচ্ছিল, কিন্তু এরপরেও সে শান্ত ছিল। কিন্তু তার ফ্রেন্ড একেবারে রেগে গিয়েছিল আর তাকে বলছিল, তুমি কিভাবে এত শান্ত থাকতে পারো। পরের সিনে নানকে খাবার খেতে দেখি। তার কাছে খাবার নিয়ে বাওয়ানো আসে। এটা দেখে নান সাথে সাথে তার খাবারে থুতু ফেলতে শুরু করে। তার এই কাণ্ড দেখে বাওয়ান তো হাসতে শুরু করে আর তাকে বলে সে এরকমটা কেন করছে। তখন নান তাকে বলে সে যে এরকম ধরনের ভোজন রসিক, যদি সে তার খাবার খেয়ে নেয় তাই সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে। এটা নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে খুনসুটি চলে। এরপর বাওয়ান তাকে গেমের ব্যাপারে বলে। তখন নান তাকে প্রশ্ন করে তারা কি এই গেমটা আর খেলছে না, কিন্তু কিভাবে। এটা শুনে বাওয়ান তাকে প্রশ্ন করে সে এই গেমের ব্যাপারে কিভাবে জানলো। তখন নান তাকে বলে, আমি তো তোমার সব কথাই জানি, তাই এই কথাটাও আমি বুঝে গিয়েছি। আর তুমি ডোডোর ব্যাপারে তো আমাকে অনেক কিছুই বলেছো, তাই আমার কাছে আর কোনো কিছুই গোপন নেই। এটা শুনে বাওয়ান তাকে বলে, তুমি সত্যি আমাকে বুঝো, আমার মন কি চায় সে সবকিছু তুমি পড়তে পারো, কিন্তু আমি ডোডোকে নিয়ে চিন্তিত। আমি এখনো তাকে চিনি না, তার পরিচয়ও আমার জানা নেই, এমনকি আমি তার চেহারাও দেখিনি। এটা শুনে নান তাকে বলে, এই গেমে যারা পার্টিসিপেট করেছে তারা সবাই এই কলেজের স্টুডেন্ট অথবা এই কলেজের সাথে জড়িত কেউ, তাই আমার মনে হয় ডোডো এই কলেজেই পড়ে। এটা শুনে তো বাওয়ান অনেক অবাক হয়ে যায় আর তাকে প্রশ্ন করে সে কিভাবে জানলো। তখন নান তাকে বলে, কেন, তুমি তো আমাকে বলেছিলে যে ডোডো দেখতে অনেক সুন্দর, তার ফিগারও অনেক সুন্দর এবং তার সাথে সে অনেক বুদ্ধিমতী এবং সাহসী। আমি এরকম একটা মেয়েকেই এই কলেজে দেখেছি। নান এই কথা শেষ না করতেই বাওয়ান তার খাবারটা ডোডোকে খেতে দিয়ে সেখান থেকে বাওয়ানকে খুঁজতে চলে যায়। এদিকে নান তাকে এই অবস্থায় দেখে অনেক খুশি হয়ে যায় এবং সেই খাবারগুলো খেতে শুরু করে। অন্যদিকে বাওয়ান অন্যান্য স্টুডেন্টদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে তারা ডোডোকে চেনে কিনা, কিন্তু কারো কাছেই সে ডোডো এর ব্যাপারে জানতে পারে না। দূর থেকে ডোডো তাকে এভাবে ছটফট করতে দেখে তো মনে মনে অনেক খুশি হচ্ছিল। একটু পরে বাওয়ান ডোডোকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে যায়। তখন নান তাকে বলে ডোডো তার বিষয়ে অবশ্যই জানতে পারবে। এটা শুনে বাওয়ান তাকে বলে, আমি জানি তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, কিন্তু এরপরেও তোমার কথা শুনতে আমার ভালোই লাগছে। ঠিক তখনই নানের কাছে তার ছোট বোনের কল আসে। সে যখন তার ছোট বোনের ভিডিও কল রিসিভ করে তখন তার ছোট বোন তাকে একটা গান শোনাতে শুরু করে। তখন ডোডো ভালো করে নানের চোখের দিকে খেয়াল করে আর সে বুঝতে পারে তার চোখের সাথে ডোডো এর চোখের অনেকটাই মিল আছে। সেজন্য সে আরো ভালোভাবে তার চোখের দিকে তাকায় এবং সে বুঝতে পারে যে এটাই আসলে ডোডো। তখন সে তাকে ডোডো বলে ডাকে আর নান সেই ডাকের উত্তরটাও নেয়, যেটার কারণে বাওয়ানের আর বুঝতে বাকি নেই যে সেই ডোডো। কিন্তু নান প্রথমে এটা স্বীকার করতে চাইছিল না। এরপর বাওয়ান তাকে জিজ্ঞাসা করে সে যে ডোডো এই বিষয়ে কি চুনিও জানে এবং সে কি ওই চিপটা বের করে ফেলবে। তখন নানের তার প্রতি একটা রাগ এসে যায় আর সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চেনজি ফোনে কথা বলতে বলতে কলেজের গেট দিয়ে বাহিরে চলে আসে। ঠিক সেই মুহূর্তে সুবিনের ভাই বাইক নিয়ে সেই দিক দিয়ে যাচ্ছিল আর হঠাৎ করেই তার বাইকের সাথে চেনজির একটা ধাক্কা লেগে যায়। এটা দেখে সে সাথে সাথে বাইক থামিয়ে চেনজির কাছে যায় এবং তার ফোনটা হাতে তুলে দেখতে পায় ফোনটার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, তাই সে তাকে ক্ষতিপূরণ দিতে চায়। তখনই চেনজি খেয়াল করে তার ফোনের ওয়ালপেপারে সুবিনের ছবি। এরপর সে তার কাছ থেকে ওই ফোনটা নিয়ে সুবিনের নাম্বার ডায়াল করলে জানতে পারে এটা আসলে সুবিনের ভাই। আর সাথে সাথে সে তার ভাইয়ের ফোন থেকে সুবিনকে কল করে এবং তার সাথে কথা বলে, যেটা আমাদেরকে দেখানো হয় না। আসলে সুবিন তো সোশ্যাল মিডিয়া
মিডিয়াতে ফেমাস একজন, আর তার ভাই একটা সাধারণ ডেলিভারি বয়। হয়তো সে এটার সুযোগ নিয়েই সুবিনকে ব্ল্যাকমেল করে তার কাজ উদ্ধার করবে। অন্যদিকে চুনিওকে দেখি সে লেয়ের সাথে চ্যাটিং করছিল। ঠিক তখনই সুবিন সেখানে আসে, আর সে অনেক রাগান্বিত ছিল। এটা দেখে চুনিও তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু সে তাকে কিছুই বলে না। এরপর যখন আবারও তার ভাইয়ের কল আসে, তখন সে তার সাথে রাগান্বিত ভাবে কথা বলে। পরের সিনে চুনিও লেইয়ের সাথে দেখা করতে যায়। তখন লেই তাকে বলে, মিস্টার ইয়ান এত সহজে আমাদের চিপগুলো বের করে দিতে রাজি হয়ে গেল। এটা নিয়ে আমি খুব চিন্তিত। আমার মনে হয় এর ভেতরে কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। তারা এই বিষয়ে কথা বলছিল, তখনই পাশ থেকে তারা দেখতে পায় সুবিন একটা ছেলের সাথে অনেক জোরে জোরে চিৎকার করে কথা বলছে। এক কথায় সে ওই ছেলেটার উপরে অনেক বেশি রেগে আছে। তারা বুঝতে পারছিল না যে তাদের মধ্যে আসলে কি হয়েছে। তখন চুনিও তাদের কলেজের গ্রুপ চ্যাটটা লেইকে দেখায়। এটা দেখে লেই বুঝতে পারে যে সে আসলে তার ভাই, আর এই ছবিটা ওই গ্রুপে দিয়ে তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। এদিকে সুবিন তার ভাইকে অনেক অপমান করে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এর সাথে সে তাকে বলে ভবিষ্যতে যাতে কোনোদিনও সে তার সাথে দেখা করতে না আসে। সে এতদিন অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়াতে পপুলার হয়েছে, আর তার জন্য এখন তার মান সম্মান যেতে চলেছে। কিন্তু এত কিছু শোনার পরেও তার ভাই তার সাথে একটুও খারাপ ব্যবহার করে না, বরং সে তার সাথে আরো ভালো ব্যবহার করছিল এবং তাকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু সুবিন তো তার কোনো কথাই শোনে না, আর রাগ করে সেখান থেকে চলে যায়। তখন তার ভাইয়েরও অনেক মন খারাপ হয়ে যায়, আর সে মনে মনে ভাবতে শুরু করে যদি সে না থাকে তাহলে হয়তো তার বোনের জীবন অনেক সহজ হয়ে যাবে। এটা বলে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন লেই ওইটা লক্ষ্য করে, আর চুনিওকে বলে তাকে দেখে আমার খুব একটা ভালো লাগছে না। সেই জন্য তারা দুইজন তার পিছু করতে শুরু করে। একটু পরে আমরা দেখতে পাই সুবিনের ভাই অনেক উঁচু বিল্ডিং এর ছাদের ধারে দাঁড়িয়ে আছে এবং তার সাথে ঘটে যাওয়া সব দুর্ঘটনার কথা মনে করছে। ঠিক তখনই লেই আর চুনিও সেখানে চলে আসে এবং লেই তাকে বাঁচিয়ে নেয়, আর সেখানেই চেপে ধরে থাকে। তখন সে চিৎকার করে তাদেরকে বলে আমি মরতে চাই না, আমি এই ছাদ থেকে লাফ দিতে আসিনি। এটা শোনার পর লেই তাকে ছেড়ে দেয়। তখন সে তাদেরকে চিৎকার করে বলতে থাকে আমি তো এই খোলা ছাদের উপরে এসেছিলাম আমার মনের কষ্টগুলো বের করতে। আমি চেয়েছিলাম এখানে চিৎকার করব, কিন্তু তোমরা কারা, তোমরা এখানে কেন এসেছো? এরপর তারা নিজেদের মধ্যে কথা বলে। তখন তারা বুঝতে পারে সুবিনের ভাই তাকে অনেক বেশি ভালোবাসে। এরপর সে ওখান থেকে চলে যায়। তখন লেই তার একটা জিনিস খুঁজতে চলে যায়, যেটা সুবিনের ভাইকে বাঁচানোর সময় তার পকেট থেকে পড়ে গিয়েছে নিচে। তখন চুনিও তাকে জিজ্ঞাসা করে সে কি জিনিস হারিয়ে ফেলেছে। তখন লেই তাকে বলে তেমন কিছুই না, শুধুমাত্র একটা হাস্যোজ্জ্বল স্ট্যাম্প। এরপর লেই তাকে জিজ্ঞাসা করে এরকম কোন স্ট্যাম্প নিয়ে তার কি কোনো স্মৃতি রয়েছে ছোটবেলার, কিন্তু চুনিও তাকে না বলে। তখন লেই তাকে মনে করানোর জন্য বলে ছোটবেলায় ছাদে তাকে এটা কেউ একজন দিয়েছিল। এটা শুনে চুনিও তাকে বলে ছোটবেলায় তোমাকে এটা কেউ দিয়েছিল আর তখন থেকে তুমি এটাকে নিজের সাথে বহন করছো? তখন লেই তাকে জানায় হ্যাঁ, আসলে লেই এসব কিছু বলে তাকে ছোটবেলায় সেই স্মৃতির কথা মনে করানোর চেষ্টা করছিল। কিন্তু চুনিও এমন ভাব করে যেন তার জীবনে এরকম কিছু ঘটেইনি। এটা দেখে তো লেই অনেক হতাশ হয়ে যায় আর মন খারাপ করে তাকে বলে এই স্ট্যাম্পটা তাদের আর খুঁজতে হবে না। এটা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু চুনিও তার দিকে তাকিয়েছিল এবং একটু পরে সেও তার পিছু পিছু সেখান থেকে চলে যায়। কিন্তু রাতে আবারও লেই সেই জায়গাতে আসে এবং ওই স্ট্যাম্পটা খুঁজতে শুরু করে। তখনই আমাদেরকে আবারও লেই এবং চুনিওর ছোটবেলার গল্প দেখানো হয়। লেই চুনিওর কাছে এসেছিল তাকে এটা জানাতে যে সে আর এই শহরে থাকছে না, সে অন্য একটা শহরে তার মায়ের সাথে চলে যাচ্ছে আর এখন থেকে সে ওখানেই থাকবে। এটা শুনে চুনিওর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে তাকে যেতে দেবে না বলে কান্না করতে শুরু করে। তখন লেই সেই হ্যাপি স্ট্যাম্পটা তার হাতে দেয়, মানে হ্যাপি স্ট্যাম্পের ছাপটা তার হাতে লাগায় এবং তাকে বলে সে তাকে প্রমিস করছে যে সে ফিরে আসবে। এরপর লেইকে রাতে সেই অজানা ব্যক্তির সাথে আবারও ল্যাপটপে চ্যাটিং করতে দেখি। সে ওই অজানা ব্যক্তিকে এসএমএস করে বলে তিয়ানজিন কোম্পানি তাদের চিপ বের করে দিতে রাজি হয়ে গেছে। তাদের ভেতর থেকে যদি সেই চিপটা বের করে ফেলা হয় তাহলে যারা কোমায় আছে তারা কি জেগে উঠবে? তখন তার কাছে রিপ্লে আসে মানুষের মস্তিষ্ক অনেক জটিল, তাই যে কোনো কিছু ঘটতে পারে। মনে রেখো তিয়ানজিনকে এত সহজে কখনোই বিশ্বাস করবে না। পরের সিনে তাদের সবাইকে তিয়ানজিন কোম্পানিতে দেখি। এখানে মিস্টার ইয়ান তাদেরকে দেখায় কোমায় যাওয়া সেই 4 জন ব্যক্তির যে চিপ লাগানো রয়েছে সেই ডিভাইসটা তারা কিভাবে বের করবে এবং প্রথমে সেই ডিভাইসটার দ্বারা সে তাদের জ্ঞান কিভাবে ফেরাবে। এর জন্য সে তাদেরকে অল্প একটু স্যাম্পল দেখায় আর একটু পরেই তাদের হাত নাড়াচাড়া করতে শুরু করে।
করে। এটা দেখে তো তারা অনেক খুশি হয়ে যায়। তখন মিস্টার ইয়ান তাদেরকে বলে এর জন্য তাদেরকে একটা ছোট্ট অপারেশন করতে হবে, এরপরে যদি সবকিছু ঠিক থাকে তাহলে তাদের জ্ঞান ফিরে আসবে। এটা শুনে লেই তাদের সবাইকে সেখানেই থাকতে বলে এবং চুনিওকে নিয়ে বাহিরে চলে আসে। লেই চুনিওকে বলে তুমি কি কালকে সেই ব্যক্তিটির কথা মনে রেখেছো? তুমি কি খেয়াল করেছো সে কেমন অদ্ভুত আচরণ করছিল? সে বলছিল তার সাথে কি ঘটেছে তার কিছুই মনে নেই। তোমার কি মনে হয় যে সে আমাদের সাথে অভিনয় করছে? তখন চুনিওরও সেই কথা মনে পড়ে যায়। তখন লেই চুনিওকে বলে এই চিপটা বের করার পরে যদি আমিও সবকিছু ভুলে যাই? আমি আসলে চাই না সবকিছু ভুলে যেতে, বিশেষ করে তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি মনে রাখতে চাই। এটা শুনে চুনিও তাকে বলে কিন্তু আমাদের কাছে এখন আর কোনো রাস্তা খোলা নেই। এটা শুনে লেই তো আরো বেশি দুশ্চিন্তায় চলে যায়। তখন লেই তার হাতে একটা কোড ব্যবহার করে। এই কোডের দ্বারা সে লেইকে বলছিল সে কোনো কিছুই ভুলবে না। আসলে এই কোডটা লেই তাকে ছোটবেলায় শিখিয়েছিল। এটা দেখে তো লেই অনেক খুশি হয়ে যায় আর সে বুঝতে পারে হয়তো চুনিওর সবকিছু মনে পড়ে গিয়েছে আর ছোটবেলার সব কথাই তার মনে আছে। একটু পরে চুনিও সেই স্ট্যাম্পটা বের করে তার হাতে দেয় আর তাকে বলে সে কখনোই কোনো কিছু ভুলবে না। এরপর তাদের সবাইকে ভেতরে একটা চেয়ারে হিলান দিয়ে বসিয়ে দেওয়া হয় আর তাদের মাথায় একটা ডিভাইস সেট করে দেওয়া হয়। তারা সবাই তো অনেক খুশি ছিল আর ভাবছিল আজকের পর থেকে তারা আর কোনো দুঃস্বপ্ন দেখবে না। তারা এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড ছিল আর একটু পরেই তাদের ডিভাইস চালু করে দেওয়া হয় এবং তিয়ানজিন কোম্পানি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, কারণ একটু পরেই তারা সবাই আবারও সেই গেমের সেকেন্ড রাউন্ডে চলে যায় যেখানে সেই জোকারটা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল। অন্যদিকে সুবিনের 2 হাত শিকল দিয়ে বাঁধা ছিল এবং তার উপর থেকে একটা করাত নেমে আসছিল তাকে কেটে ফেলার জন্য। এবং এখানে আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই গেমটা কিন্তু আগের সব গেমের থেকে অনেকটাই আলাদা হতে চলেছে এবং অনেক ভয়ঙ্কর আর ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনারা যারা এই ড্রামার পরের পর্ব দেখতে চান তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।